আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং সাবেক স্বৈরশাসক রবার্ট মুগাবের মৃত্যু। প্রায় 4 দশক ক্ষমতায় থাকার পর 2017 সালে ক্ষমতা ছাড়েন মুগাবে। চাপ সত্ত্বেও 31 অক্টোবর ব্রেক্সিটের বিষয়ে অনড় ব্রিটিশ সরকার। জীবন গেলেও ব্রেক্সিট পেছানো হবে না ঘোষণা বরিস জনসনের। ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে বাহামায় 30 জনের প্রাণহানি, নিখোঁজ হাজারের বেশি। জরুরি সহায়তা প্রয়োজন 75,000 মানুষের। এসব খবরে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। মারা গেছেন জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। 95 বছর বয়সী এই নেতা শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ শাসনামলে বহু কারণে সমালোচিত ছিলেন মুগাবে। সবশেষ দীর্ঘদিনের সহযোগী ভাইস প্রেসিডেন্ট নানগাগোয়াকে বরখাস্ত করে দ্বিতীয় স্ত্রীকে ক্ষমতায় আনার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় দীর্ঘ 37 বছর স্বৈরশাসনের পর 2017 সালে সেনাবাহিনীর তোপের মুখে ক্ষমতা ছাড়তে হয় তাকে। কেবল ঈশ্বরই আমাকে ক্ষমতা থেকে সরাতে পারেন, এমন দমভক্তি করেছিলেন জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। যার হাত ধরে এসেছিল স্বাধীনতা, সেই মুগাবের শেষ পরিণতি হয়েছিল খলনায়কের। মুগাবের উত্থান পর্ব ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। স্বাধীনতার আন্দোলন তাকে জিম্বাবুয়ের অবিসংবাদিত নেতায় পরিণত করে। 1980 সালে দেশ স্বাধীনের পর প্রথম সাধারণ নির্বাচনে জিতে হয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর সংবিধান পরিবর্তন করে 1987 সালে দখল করেন প্রেসিডেন্টের পদ। বলতে গেলে সেই থেকে স্বৈরশাসকে পরিণত হন তিনি। 6 ভাই বোনের মধ্যে তৃতীয় রবার্ট মুগাবে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। 4 দশকের শাসনামলে দেশ জুড়ে তীব্র আর্থিক মন্দা, দুর্নীতি, বেকারত্বের অভিযোগ থাকলেও বড় ধরনের আন্দোলনের মুখে পড়তে হয়নি তাকে। তবে সব সমীকরণ পাল্টে দেয় মুগাবের একটি মাত্র সিদ্ধান্ত। দীর্ঘদিনের সহযোগী ভাইস প্রেসিডেন্ট নানগাগুয়াকে বরখাস্ত করে দ্বিতীয় স্ত্রীকে ক্ষমতায় আনার চেষ্টা ভালোভাবে নেয়নি দেশটির জনগণ। সেই ক্ষোভকে পুঁজি করে রাজনৈতিক দৃশ্যপটে হাজির হয় সেনাবাহিনী। একে একে সরে দাঁড়ায় মুগাবের সহকর্মী যোদ্ধারা। এমনকি নিজের হাতে গড়ে তোলা দল জানুপিএফ পার্টিও তার বিপক্ষে অবস্থান নেয়। আর এতেই তিনি পদত্যাগে বাধ্য হন। ফলে 2017 সালের নভেম্বরে ক্ষমতা ছাড়েন মুগাবে। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনিতে অসুখ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মুগাবে। শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মুশফিক আহসান, যমুনা নিউজ। দলীয় এমপিদের চাপ আর বিরোধী শিবিরের বাধা সত্ত্বেও 31 অক্টোবর ব্রেক্সিটের বিষয়ে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জীবন গেল ব্রেক্সিট পেছাবেন না বলেও দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এই নেতা। পুলিশ কর্মকর্তাদের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ব্রেক্সিট জটিলতার জন্য বিরোধী নেতাদের একগুঁয়েমি সিদ্ধান্তকে দায়ী করেন তিনি। এদিকে ইইউ জোট ছাড়া নিয়ে সৃষ্ট জটিলতা এবার পদত্যাগ করলেন বরিস জনসনের ভাই এবং বিজ্ঞান মন্ত্রী জো জনসন। ব্রেক্সিট কার্যকরের নির্ধারিত সময়সীমা 31 অক্টোবর। কিন্তু কিভাবে এবং কোন চুক্তির আদলে সেই বিচ্ছেদ হবে তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে ব্রিটিশ পার্লামেন্টে। সরকার চুক্তিবিহীন ব্রেক্সিটের পক্ষে থাকলেও এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে রাজি নন দেশটির বিরোধী শিবির। তবে চুক্তি হোক বা না হোক 31 অক্টোবরই ব্রেক্সিটের বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে নর্দমায় পড়ে জীবন দেবেন, তবুও ব্রেক্সিটের সময়সীমা পেছাবেন না। ব্রেক্সিট আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার ফসল। এটা সফল করতে গেলে সবার সহায়তার বিকল্প নেই। কিন্তু পার্লামেন্টে ব্রেক্সিট সফলের মূল বাধা হয়ে দাঁড়াচ্ছেন বিরোধী দলীয় নেতারা। জেমস করবিনের মতো নেতারা প্রতিবাদ করছেন কিন্তু সমাধান দিতে পারছেন না। ব্রেক্সিট কার্যকর করা আমার দায়িত্ব। আমি মরে গেলেও ব্রেক্সিট পেছাবো না। এদিকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া ব্রিটেন জুড়ে। আগের প্রধানমন্ত্রীরা ব্যর্থ হয়েছেন বলেই বরিস জনসনকে নির্বাচিত করেছে। বিরোধী শিবির তাকে সমর্থন দিলেই এ সংকটের সমাধান সম্ভব। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আমার মনে হয় না বরিস জনসন দেশ চালাতে পারবে।
এ পরিস্থিতিতে আবারও ব্রিটেনের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে যুক্তরাষ্ট্র। We honestly believe that the United Kingdom is on the ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আমরা সব সময় লন্ডনের পাশে আছি। ব্রেক্সিট হলে ব্রিটেনের সাথে আলাদা বাণিজ্যিক চুক্তি করা হবে। side by side, shoulder to shoulder. এদিকে ব্রেক্সিট বিতর্কে বরিস জনসনের ভাই ও বিজ্ঞানমন্ত্রী জো জনসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইউ জোট ছাড়ার বিষয়ে ভাই বরিস জনসনের সাথে নীতিগত বিরোধ থাকায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে ভারত। শুক্রবার রাতে চাঁদের বুকে নামছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-2। সবকিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় রাত 1:55 চাঁদের মাটি ছুঁবে যানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে অবতরণের লাইভ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবে স্কুল শিক্ষার্থীরা। এরই মধ্যে মূল মহাকাশযান থেকে পৃথক হয়ে চাঁদের চারদিকে প্রদক্ষিণ শুরু করেছে অবতরণকারী যান বিক্রম। ইসরোর পক্ষ থেকে জানানো হয়, এই প্রথম উপগ্রহের দক্ষিণ মেরুতে অবতরণ করতে যাচ্ছে কোনো মহাকাশযান। গত 23 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-2। অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চন্দ্র বিজয়ের গৌরব অর্জন করবে ভারত। হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে লণ্ডভণ্ড বাহামা দ্বীপপুঞ্জ। ক্যাটাগরি 5 হারিকেনের তাণ্ডবে এখন পর্যন্ত 30 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে সরকার। হাজারের বেশি নিখোঁজ। দ্বীপপুঞ্জের 75,000-এর বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা WFP। এদিকে কিছুটা দুর্বল হয়ে পড়লেও ডোরিয়ানের প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা উপকূলে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন। বিভীষিকাময় ধ্বংসযজ্ঞের চিহ্ন চারিদিকে। প্রলয়ঙ্কারী ঝড়ে তছনছ হয়ে গেছে বাড়িঘর, দোকানপাট, হাসপাতাল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহামার অ্যাবাকা দ্বীপে নিশ্চিহ্ন হয়ে গেছে 13,000-এর বেশি ঘরবাড়ি। এরই মধ্যে চলছে প্রিয়জনের সন্ধান। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। বেরিয়ে আসছে মরদেহ। এত ভয়ঙ্কর, ভাষায় প্রকাশ সম্ভব নয়। এখানকার বাসিন্দারা সব হারিয়েছে, সব। 2 দিন ধরে ছাদে ঘুমিয়েছি। বাড়ির 8 ফুট পর্যন্ত পানি উঠেছে। এরই মধ্যে $700 কোটি ক্ষয়ক্ষতির হিসাব করেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটির প্রশাসন। জরুরি সহায়তায় কাজ করছে ব্রিটিশ রয়্যাল নেভি এবং জ্যামাইকার সেনাবাহিনী। বাহামায় তাণ্ডবের পর কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে ডোরিয়ান। বৃহস্পতিবার বিকেলে হারিকেনটির গতি ছিল ঘন্টায় 85 মাইল। এর প্রভাবে ফ্লোরিডা, নর্থ ও সাউথ ক্যারোলিনায় চলছে ব্যাপক ঝড় বৃষ্টি। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ঝড়ের তাণ্ডবে সাউথ ক্যারোলিনা ও জর্জিয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে 2 লাখের বেশি ঘরবাড়ি, স্থাপনা। দুর্বল হলেও ডোরিয়ানের প্রভাব মারাত্মক হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে বন্যা পরিস্থিতি। তাই এখনো সতর্ক থাকার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূল হয়ে উত্তরের দিকে যাচ্ছে ডোরিয়ান। আবহাওয়াবিদরা বলছেন, আগামী 2 দিনের মধ্যে আরও দুর্বল হবে হারিকেনটি। যমুনা নিউজ। অনার কিলিংয়ের নামে 3 নারীকে হত্যার দায়ে পাকিস্তানে 3 ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওমর খান, সাহির ও সাবির নামে ওই 3 ব্যক্তিকে আজীবন জেল সাজা দেওয়া হয়। রায়ে বলা হয়, 2011 সালে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইতে ও হাততালি দিতে দেখা যায় 5 নারীকে। এই ঘটনাকে অপরাধ উল্লেখ করে হত্যা করা হয় শিরিন জান, বেগম জান এবং বাজিগা নামে 3 নারীকে। অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ায় পরিবারের অসম্মান করেছেন ওই 3 নারী। সাজাপ্রাপ্তরা নিহত ওই 3 নারীর বাবা এবং ভাই। আলোচিত তিহার কারাগারে পাঠানো হয়েছে ভারতের সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস এমপি পি চিদাম্বরমকে। 15 দিন সিবিআই হেফাজতে থাকার পর বৃহস্পতিবার গ্রেফতার দেখানো হয় তাকে। পাঠানোর নির্দেশ দেওয়া হয় তিহার জেলে। 19 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকতে হবে তাকে। মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং প্রায় 4,000 কোটি রুপির অনিয়মের অভিযোগ রয়েছে বর্ষিয়ান এই নেতার বিরুদ্ধে। এর মধ্যে 305 কোটি রুপির INX মিডিয়া মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। গেল জুলাই মাসে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তার ছেলে কীর্তি চিদাম্বরমকেও।
বিদেশিদের ওপর হামলার ব্যাপারে কোনো অজুহাত শুনবে না সরকার, জড়িতরা পাবেন উপযুক্ত শাস্তি। বৃহস্পতিবার স্পষ্ট হুমকি দেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একই দিন আসে নাইজেরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণাও। সাউথ আফ্রিকায় ব্যবসায়ীদের ওপর চালানো হামলার পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিবেশী রাষ্ট্রে কূটনীতিকরা ছিলেন নিরাপত্তা হুমকিতে। সাম্প্রতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। আফ্রিকায় চলতে থাকা বিদেশ বিরোধী সহিংসতার মধ্যেই এলো রামাফোসা সরকারের হুমকি। বিদেশিদের উপর হামলাকারী কেউ পাবেন না ছাড়, দেয়া হবে উপযুক্ত শাস্তি। চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। রাগ, ক্ষোভ, অসন্তোষ থেকে ধ্বংস বা অপরাধ কাম্য নয়। বিদেশি নাগরিকদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ব্যাপারে কোনো অজুহাত শুনবে না সরকার। এসব আক্রমণ সহিংসতার জন্য অবশ্যই সংশ্লিষ্টদের শাস্তি পেতে হবে, কারণ সাউথ আফ্রিকায় জাতিবিদ্বেষ চলাকালে অন্যান্য দেশের মানুষরাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। একই দিন নাইজেরিয়া সাময়িকভাবে দূতাবাস বন্ধের ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা। আগে স্থগিত করা হয় কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম। জানানো হয় কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হলো এই সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ এই বিদেশ বিরোধী আন্দোলন? বিশ্লেষকদের অভিমত, দীর্ঘদিনের বঞ্চনা থেকেই এর সূত্রপাত। সহিংসতা ছড়ানোর আগে বেশ কয়েকজন নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ ছিল। ইস্যুটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই অন্যান্য বিদেশিদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটতরাজ চালানো হয়। বিদেশ বিরোধী সহিংসতা ছড়ানোর যথেষ্ট কারণ রয়েছে। এর অন্যতম কর্মসংস্থানের অভাব, বৈষম্য এবং দরিদ্রদের অধিকার হরণ। তাই যখন মাদক ব্যবসার বিষয়টি সামনে এসেছে, এর সাথে বিদেশি নাগরিকদের সহজে জড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। সাম্প্রতিক সহিংসতায় প্রিটোরিয়া ও জোহানেসবার্গে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন, আহত হয়েছেন অনেকে। লুট, অগ্নিসংযোগের সাথে জড়িত সন্দেহে 4 শতাধিক মানুষকে আটক করেছে সাউথ আফ্রিকা কর্তৃপক্ষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অবশেষে নতুন সরকার গঠিত হল ইতালিতে। প্রধানমন্ত্রী হুসেপে কন্তের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন নতুন মন্ত্রিসভা। 21 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 5 স্টার মুভমেন্টের 10 এবং মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির 9 সদস্য। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জোসেপ্পে। নবগঠিত সরকারকে ইউরোপন্থী হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। এবার অভিবাসী ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থান হবে সরকারের, ধারণা তাদের। 2018 সালে দেশটির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, ফলে কট্টর ডানপন্থী লেগিনারদের সাথে জোট গঠন করে 5 স্টার মুভমেন্ট। তবে শরিক দল লেগিনারদের সাথে মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী জোসেপ্পে পদত্যাগ করলে দেখা দেয় সংকট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনাকে স্বৈরাচারী আচরণ হিসেবে আখ্যা দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইন্দোনেশিয়া সফরের অংশ হিসেবে শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুরির সাথে বৈঠক করেন জারিফ। সে সময় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এই সময় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, অন্যায়ভাবে ইরানের ওপর একের পর এক অবরোধ ও নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা স্বৈরাচারী আচরণের শামিল। অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিবৃতিতে কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড শেনকার। বলেন, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করাই একমাত্র লক্ষ্য যুক্তরাষ্ট্রের। এই কারণেই বিবাদমান পক্ষগুলোর সাথে আলোচনার পরিকল্পনা নিয়েছে দেশটি। হুতিদের সাথে আলোচনার পর তাদের দাবিগুলো নিয়ে ইয়েমেন সরকার এবং সৌদি আরবের সাথে সমঝোতার পরিকল্পনা রয়েছে বলে জানান শেনকার। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি কিনা এই বিষয়ে কিছু জানায়নি হুতি বিদ্রোহীরা। এর আগে 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্যোগ নেন জেনেভায় হুতি বিদ্রোহীদের সাথে আলোচনা। এই ছিল যমুনা ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।